নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন। শুক্রবার রাতে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৭৩ বছরের সুশীলা কার্কি। সরকার পতনের পর অগ্নিগর্ভ নেপালের হাল ধরেছেন তিনি। এরপরই তাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুজোর প্রাক্কালে কলকাতা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫ সেপ্টেম্বর ভারতীয় সেনার যৌথ কমান্ডার সম্মেলনের উদ্বোধন করতে বাংলায় আসছেন তিনি। এই জন্য ১৪ এবং ১৫ সেপ্টেম্বর যান চলাচলে বিধিনিষেধ নিয়ে বিবৃতি পুলিশ কমিশনার মনোজ বর্মার। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। খুনের পরই গা ঢাকা দেয় সে। যদিও শেষ রক্ষা হয়নি, মাত্র কয়েক ঘন্টার মধ্যে একাদশ শ্রেণীর পড়ুয়াকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করল পুলিশ। ছাত্রী মৃত্যুতে নড়েচড়ে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে মাদকদ্রব্য নিয়ে প্রবেশে কড়া শাস্তির বিজ্ঞপ্তি কর্তৃপক্ষের। পাশাপাশি ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে একাধিক গাইডলাইন প্রকাশ করল কর্তৃপক্ষ। সরকার পতনের পর অগ্নিগর্ভ নেপালের হাল ধরলেন সেই দেশের প্রাক্তন বিচারপতি ৭৩ বছরের সুশীলা কার্কি। শুক্রবার রাতে নেপালের রাষ্ট্রপতি ও অন্যান্য প্রধানদের উপস্থিতিতে শপথ নিলেন তিনি। কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবন শীতল আবাস থেকে বিবৃতি জারি করে সে কথা জানানো হয়েছে। ফলে জেনজি বিক্ষোভের জেরে ওলি সরকারের পতনের ৪ দিন পর দেশটির দায়ভার উঠল কার্কির কাঁধে। সরকার পতনের পর অগ্নিগর্ভ নেপালের হাল ধরলেন সে দেশের প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার রাতে নেপালের রাষ্ট্রপতি ও অন্যান্য প্রধানদের উপস্থিতিতে শপথ নিলেন তিনি। কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবন শীতল আবাস থেকে বিবৃতি জারি করে সে কথা জানানো হয়েছে। ফলে জেনজি বিক্ষোভের জেরে ওলি সরকারের পতনের ৪ দিন পর দেশটির দায়িত্বভার উঠল কার্কির কাঁধে। উল্লেখ্য, অশান্ত নেপাল কার হাত ধরে ঘুরে দাঁড়াবে সে নিয়ে আলোচনা চলছিল। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রাথমিকভাবে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহর নাম উঠেছিল, কিন্তু জেনজির তরফে তার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি সাড়া দেননি। এরপর কার্কির নাম উঠে আসে এবং তার পক্ষে সবচেয়ে বেশি সমর্থন মেলে নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি, যিনি আবার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। প্রধানমন্ত্রী হিসেবে তার নাম কার্যত চিহ্নিত হওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানান কার্কি। বলেন, মোদীকে আমি নমস্কার জানাই, আমি তাকে সম্মান করি। ভারতের প্রতি আমাদের অপরিসীম শ্রদ্ধা এবং স্নেহ রয়েছে, কারণ তারা সর্বদা নেপালের পাশে থেকেছে। নেপালের সম্প্রতি পরিস্থিতির কথা বলতে গিয়ে তিনি বলেন, আমাদের প্রথম লক্ষ্য থাকবে এই আন্দোলনে নিহিত তরুণদের জন্য কিছু করা, তাদের পরিবারের পাশে দাঁড়ানো। জেনজি নেপালের পরবর্তী প্রধানমন্ত্রীর পদে আমার নাম সুপারিশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের অনুরোধ আমি গ্রহণ করছি। তিনি আরও বলেন, নেপালে অনেক আগে থেকেই সমস্যা ছিল, এখন পরিস্থিতি আরও কঠিন। দেশের উন্নয়নের জন্য একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। তিনি বলেন, নেপালের নতুন সূচনা স্থাপনের চেষ্টা করব। হবু প্রধানমন্ত্রীর সেই বার্তার পর তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল জোর কদমে। অবশেষে শুক্রবার শপথ নিলেন তিনি। প্রসঙ্গত, বুধবার ৫,০০০ যুব আন্দোলনকারী একটি ভার্চুয়াল বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কার্কির নাম প্রস্তাব করে। জানা যায়, তরুণ প্রজন্ম কার্কির কাছে প্রস্তাব নিয়ে গেলে তিনি সমর্থনের জন্য কমপক্ষে ১,০০০ লিখিত স্বাক্ষর চেয়েছিলেন। যদিও তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সমর্থন করে ২৫০০-এরও বেশি স্বাক্ষর গ্রহণ হয়। এরপর নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে বসার জন্য সেনা প্রধান জেনারেল অশোক রাজ সিকদেল ও প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের অনুদান পেয়ে যান কার্কি। এখন নেপালের জেনজির প্রত্যাশা তিনি কতখানি পূরণ করতে পারবেন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। শুক্রবার রাতে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৭৩ বছরের সুশীলা কার্কি। সরকার পতনের পর অগ্নিগর্ভ নেপালের হাল ধরেছেন তিনি। এরপরই তাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাতে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৭৩ বছরের সুশীলা কার্কি। সরকার পতনের পর অগ্নিগর্ভ নেপালের হাল ধরেছেন তিনি। এরপরই তাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক্স হ্যান্ডেলে তাকে লিখতে দেখা যায়, নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আমি মাননীয় শ্রীমতী সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন জানাই। নেপালের ভাই বোনদের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য ভারত সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। জিনজি বিক্ষোভের জেরে ওলি সরকারের পতনের 4 দিন পর দেশটির দায়িত্বভার উঠেছে কার্কির কাঁধে। প্রধানমন্ত্রী হিসেবে তার নাম কার্যত নিশ্চিত হওয়ার পর বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানান তিনি। বলেন, মোদীকে আমি নমস্কার জানাই, আমি তাকে সম্মান করি। ভারতের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা ও স্নেহ রয়েছে, কারণ তারা সর্বদা নেপালের পাশে থেকেছে। তিনি আরো বলেন, নেপালে অনেক আগে থেকেই সমস্যা ছিল, এখন পরিস্থিতি আরো কঠিন। দেশের উন্নয়নের জন্য একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আমরা। নেপালের নতুন সূচনা স্থাপনের চেষ্টা করব। হবু প্রধানমন্ত্রীর সেই বার্তার পর তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল জোর কদমে। অবশেষে শুক্রবার শপথ নেন তিনি। প্রসঙ্গত, বুধবার 5000 যুব আন্দোলনকারী একটি ভার্চুয়াল বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কার্কির নাম প্রস্তাব করে। জানা যায়, তরুণ প্রজন্ম কার্কির কাছে প্রস্তাব নিয়ে গেল তিনি সমর্থনের জন্য কমপক্ষে 1000 লিখিত স্বাক্ষর চেয়েছিলেন। যদিও তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সমর্থন করে 2500-এরও বেশি স্বাক্ষর সংগৃহীত হয়। হাই নিউজ নেটওয়ার্ক। জেনজি আন্দোলনে উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শনিবার নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানালেন তিনি। সেই সঙ্গে জানালেন, বন্ধুত্ব এবং সহযোগিতা অটুট থাকবে। জেনজি আন্দোলনে উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন, প্রতিবেশী হিসেবে সর্বদা বাংলার পাশে থেকেছে নেপাল। অন্তর্বর্তী সরকারের আমলে সেই সম্পর্ক বজায় থাকবে বলে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানালেন তিনি। সেই সঙ্গে জানালেন, বন্ধুত্ব এবং সহযোগিতা অটুট থাকবে। শনিবার সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা লেখেন, নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আমি মাননীয় সুশীলা কার্কিকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। তার সংযোজন পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে এবং দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও আছে। আমরা প্রতিবেশী হিসেবে বন্ধুত্ব এবং সহযোগিতার গভীর বন্ধন লালন করার জন্য উন্মুখ। উল্লেখ্য, নেপালের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন সুশীলা। এবার নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 72 বছরের সেই সুশীলাই। গত শুক্রবার রাতে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন তিনি। গত মঙ্গলবার ওলির ইস্তফার পরে প্রাথমিকভাবে আন্দোলনকারীদের একটি অংশ পরবর্তী সরকার প্রধান হিসেবে কাঠমান্ডুর নির্দল মেয়র এবং সে দেশের জনপ্রিয় র্যাপার বলেন্দ্র শাহ ওরফে বলেনের নাম প্রকাশ্যে আনলেও শেষমেশ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলাকে সমর্থন করেন ওলি সরকারকে গদিচ্যুত করা আন্দোলনকারীদের বড় অংশ। সুশীলাকে আগেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় সুশীলা কার্কিকে আমার আন্তরিক শুভেচ্ছা। নেপালের মানুষের শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতির জন্য ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সুশীলাকে স্বাগত জানিয়ে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হচ্ছে, ঘনিষ্ঠ প্রতিবেশী, গণতন্ত্রের সহযোগী এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের অংশীদার হিসেবে দুই দেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধির স্বার্থে ভারত নেপালের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। দুর্গাপুজোর প্রাক্কালে কলকাতা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 15 সেপ্টেম্বর ভারতীয় সেনার যৌথ কমান্ডার সম্মেলনের উদ্বোধন করতে বাংলায় আসবেন তিনি। এই জন্য 14 এবং 15 সেপ্টেম্বর শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ থাকবে। সেই নিয়ে বিবৃতি পুলিশ কমিশনার মনোজ ভার্মার। দুর্গাপুজোর প্রাক্কালে কলকাতা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 15 সেপ্টেম্বর ভারতীয় সেনার যৌথ কমান্ডার সম্মেলনের উদ্বোধন করতে বাংলায় আসবেন তিনি।
এই জন্য 14 এবং 15 সেপ্টেম্বর শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ থাকবে। সেই নিয়ে বিবৃতি পুলিশ কমিশনার মনোজ পারমার। কোন কোন সময় কোন কোন রাস্তায় ভারী গাড়ি চলাচলে বিধিনিষেধ থাকবে স্পষ্ট করে দিলেন নগরপাল। পুলিশ কমিশনার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কলকাতা শহর সহ কলকাতা পুলিশের এখতিয়ারভুক্ত বিভিন্ন রাস্তায় 14 এবং 15 সেপ্টেম্বর পণ্যবাহী যান চলাচল বন্ধ। বিশেষত 14 তারিখ দুপুর 3:30 থেকে রাত 8টা এবং পরের দিন অর্থাৎ 15 সেপ্টেম্বর সকাল 7:30 থেকে বিকেল 4টে পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিশেষ ব্যক্তির সফরসূচি অনুযায়ী ওই সময়সীমা বাড়ানো হতে পারে। 14 সেপ্টেম্বর দুপুর 3:30 থেকে রাত 8টা পর্যন্ত রাজভবন দক্ষিণ গেট থেকে RR এভিনিউ, রেড রোড, J&N আইল্যান্ড থেকে মা উড়ালপুলে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। এইভাবে এজেসি বোস উড়ালপুল, এজেসি বোস রোড থেকে হাসপাতাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড হয়ে J&N আইল্যান্ড, রেড রোড, RR এভিনিউ থেকে রাজভবন দক্ষিণ গেটের রাস্তা দিয়ে কোনো পণ্য পরিবাহী গাড়ি চলাচল করবে না। 15 সেপ্টেম্বর রাজভবন দক্ষিণ গেট থেকে RR এভিনিউ, রেড রোড, J&N আইল্যান্ড থেকে ফোর্ট উইলিয়াম পূর্ব গেটের রাস্তা থেকে খিদিরপুর রোডে পণ্যবাহী গাড়ি যাতায়াত করতে পারবে না। এই বিধিনিষেধ কার্যকর হবে সকাল 7:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। এছাড়া অন্যান্য যান চলাচল এবং পার্কিং এর ক্ষেত্রে ওই 2 দিন নিষেধাজ্ঞা জারি থাকবে। সেই 2 দিন বিভিন্ন রাস্তায় ট্রাফিকের দায়িত্বে থাকা আধিকারিকেরা তা জানিয়েও দেবেন। আর 14 সেপ্টেম্বর সকাল 6টা থেকে 15 সেপ্টেম্বর রাত 10টা পর্যন্ত রাজভবনের আশেপাশের রাস্তা দিয়ে ভারী গাড়ি চলাচল একেবারেই নিষিদ্ধ। 14 সেপ্টেম্বর রাত 10টা থেকে 15 সেপ্টেম্বর বিকেল 4টে পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট থেকে এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদীবাগ দক্ষিণ ক্রসিং সম্পূর্ণ বন্ধ। এছাড়াও বিভিন্ন রাস্তা বন্ধ করে বিকল্প রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, 15 থেকে 17 সেপ্টেম্বর কলকাতায় আয়োজন করা হয়েছে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স 2025। কলকাতায় ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে 3 দিন চলবে ওই সম্মেলন। হাই নিউজ নেটওয়ার্ক। আজিকর মেডিকেল কলেজের 4র্থ বর্ষের ছাত্রের রহস্য মৃত্যু। তবে কি আত্মহত্যা নাকি অন্য কিছু তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। উঠে আসছে প্রেমিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের তত্ত্ব। গোটাই বিষয়টা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আজিকর মেডিকেল কলেজের রহস্য মৃত্যু। তবে কি আত্মহত্যা নাকি অন্য কিছু তা নিয়ে ধোঁয়াশা। উঠে আসছে প্রেমিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের তত্ত্ব। গোটা বিষয়টা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে মৃতার নাম অনিন্দিতা সোরেন। আজিকর মেডিকেল কলেজের 4র্থ বর্ষের ছাত্রী ছিলেন তিনি। তার প্রেমিক মালদা মেডিকেল কলেজের 4র্থ বর্ষের ছাত্র। কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাড়িতে যান অনিন্দিতা। তবে কোনো কারণে মনমরা ছিলেন। সূত্রের খবর, গত সোমবার প্রেমিকের সঙ্গে দেখা করতে মালদায় গিয়েছিলেন তিনি। পরিবারের দাবি, তারা বিষয়টা জানতেন না। এরপরই তাদের ফোনে জানানো হয় অনিন্দিতা অসুস্থ। মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে তাকে। কালকে জানতে পারছি। কিভাবে জানলেন? আমাকে সকালে আসতে বললো, আসলাম। তখন দেখি আমার মেয়ের মুখ থেকে গেজালো বাড়াচ্ছে, চোখগুলো বড় বড় করে দিয়েছে। আর তখন আমি বুঝতে পারলাম বিনা চিকিৎসায় আমার মেয়ে মৃত্যু। কে আপনাকে ফোন করেছে? ওই ছেলেটাই। কি বলেছিল ফোন করে? বলে আপনি আন্টি আসছেন। বলে আমি কালকে যেতে চাইলাম, আজকে বলছিস মানে? বলছে না, উনি নেতাকে ভর্তি করেছি তো, তাই আপনি আসেন। কেন ভর্তি করেছে, কি জন্য? আমি কেন বলছে, আমার মনে হচ্ছে আন্টি আরও ট্যাবলেট খেয়ে নিয়েছে। এর আগে কি এখন ট্যাবলেট খেত? না, খেত না, কিন্তু ওই ছেলেটার সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে আর জি করে একবার ট্যাবলেট খেয়েছে, মানে এরকম অশান্তি গন্ডগোলে। ছুটে যান পরিবারের সদস্যরা। শুক্রবার রাতে অনিন্দিতার অবস্থার অবনতি হলে তাকে আরজি করে রেফার করা হয়, কিন্তু শেষ রক্ষা হল না। মাঝ রাস্তায় পরিস্থিতি বেগতিক বুঝে মালদা মেডিকেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তরুণীকে। শনিবার সকালে সেখানেই মৃত্যু হয় ছাত্রের। পরিবারের দাবি, প্রেমিকই খুন করেছে তাকে। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। খুব একটা কিছু আছে বলে এতটা লেভেলে ডিসিশন নিয়ে আমরা শুধু এটাই চাইছি যে ভিতরে অ্যাকচুয়াল গল্পটা কি আছে ওটাই জানার চেষ্টা করছি। আমাদের এটাই দাবি, আর কিছু না। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।